দিনের শিরোনাম একটাই, সবকটা কাগজেই। আজ 15ই আগস্ট, শোকাহত দিন। আপনি জানেন 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন। আপনি এই মুহূর্তে এই মৃত্যু দিবসের আগে, 15ই আগস্টের আগে একটা বই লিখেছেন, মুজিব ভাই। মুজিব ভাই, হয়তো মুজিব ভাই বইটা লিখেছেন। আপনার মূল্যায়ন শুনবো এইটার থেকে। আপনি সবাই যেখানে বঙ্গবন্ধু বলছেন, আপনি মুজিব ভাই বললেন কেন? কারণ বঙ্গবন্ধু নিজে মুজিব ভাই থেকে বঙ্গবন্ধু যে বইয়ের যে ভূমিকা গল্প ব্যাখ্যা করেছে, সবাই বলতে একে ফজলুল হক, শেরে বাংলা, জি, সুভাষচন্দ্র বসু কোচিন নেতাজি। তুমি যদি লোককে জিজ্ঞেস করো ভারতের মোহনচাঁদ করমচাঁদ গান্ধী, বুঝলো না, বাপুজি, অনেক আছে। আমি যখন বঙ্গবন্ধু বলি, আমার কথা মনে হচ্ছে তিনি দূরে সরে গেছেন। আর যখন আমি বলি মুজিব ভাই, কারণ ওনার সঙ্গে আমার 1948 সালে পরিচয়, খুব কম লোকই জীবিত আছেন। আমি হিসাব করতেছি, আমি আব্দুল গফর চৌধুরী, জুলুর ভাই, আর শেখ হাসিনা তখন জন্মগ্রহণ করেছেন মনে হয় না। ওনার প্রথম পরিচয় আমার ওনার সঙ্গে। তখনই আমাকে দেখেছিলেন তিনি ওই রোজ গার্ডেনে, যখন উন্নয়নে যখন ইয়ে হয় না, 48 সালে উনি নামকটি কনফারেন্স বলে একটা কনফারেন্স ডেকেছিলেন আবুল হাসান বলে। ওটা কিছু বাইরে থেকে আমরা কোথাও এসেছিলাম। আমি তখন কুমিল্লা কলেজে পড়ি। সেদিন যে মুজিব ভাইয়ের আগে শুরু করেছি আমৃত্যু, যেদিন মারা যান তার আগের দিন রাত্রে আমার সঙ্গে আমার 3 জন লোকের সঙ্গে গণভবনে আমি, তোফায়েল আর ম্যাট মহিউদ্দিন বলছেন ছিলেন। একটা অদ্ভুত ব্যাপার হলো, সে রাত্রে তিনি আমি গেছিলাম অনুমতি নিচ্ছে, আমি সানডে টাইমস একটা দাওয়াত পেয়ে বিলেত যাবো। আমি তখন আওয়ামী লীগের এমপি, জোর করে আমাকে এমপি বানিয়েছিলেন। উনি যতদিন বাইরে ছিলেন ততদিন এমপি ছিলাম। উনার মারা যাওয়ার পর আমি আর রাজনীতিতে নাই, জোর করে নিয়েছিলেন। আমি যখন বললাম যে আমি বই অথবা নেতা, কোনো সময় নেতা বলতাম, ওনার অনুষ্ঠানের সময় সবাই নেতাই বলতো। তো আমি তো যাবো, ওই যাবি, যা। এর আগে কিন্তু 2 বার উনি আমাকে অনুমতি দেন নাই, যা আবার দেখা হবে। কি বলি, দেখা হবে না? আমি ফিরে আসতে বারবার ভাবছিলাম, কিন্তু বারবার এই কথা দেখা হবে না, এই প্রশ্নটা কেন করছেন? অর্থাৎ তোমার মন তখন খারাপ ছিল। তার কিছুদিন আগে আগুন দেখে হত্যা করেছে। আমার বইয়ের মধ্যে আমি এটা ব্যাখ্যা করেছি, এই মুজিব ভাই বইটাকে, যে কিসিঞ্জার, হেনরি কিসিঞ্জার কীভাবে ষড়যন্ত্র করেছিল এই আগুন থেকে শুরু করে সবাইকে মারা দিল। তো সেজন্য আমি বঙ্গবন্ধুকে আমি 2বারে মূল্যায়ন করেছি। একটা হচ্ছে তিনি দেশের নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু তিনি নিজেই বলতেন, এখানে আমার বইয়ের মধ্যে একটা গল্পের উদ্ধৃতি আছে। তাজউদ্দিন সাহেব তখন অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কাছে গেছেন। তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী বলতে এক সময় হঠাৎ ভুল করে মুখ দিয়ে বলে ফেলছেন মুজিব ভাই। আমি ছিলাম, গফরে ছিল, উনি ফর হয়ে গেলেন। তারপর আমার তাজউদ্দিন সাহেব তাকে বললেন যে আরেকবার বলতাম মুজিব ভাই কথাটা, আর কত ভালো হচ্ছে। কতদিন পরে মুজিবের কথা শুনেছি, এটা যে আপনার বইতে আমি দেখলাম, পড়েছি আমি। কতদিন পরে মুজিবের কথা শুনলাম রে। আমি এই 15 আগস্ট এখন শোক দিবস না, মনে হয় যে অবস্থা দেখছি বাজারে, এই ব্যানার, হেডলাইন, তারপরে মানুষের কাছে অনেকে বলে, আমি জানি না, যে শোক উৎসব মনে হয় আমার কাছে। আমি আমার অন্তরের মধ্যে এই দিনটা পালন করি। আমি কোথাও যাই না 15ই আগস্ট। আমি তো বিশ্বাস করি আজ পর্যন্ত আমি অতি সম্ভব যাইনি। অত প্রতিদিন পিছনে সিঁড়ি দিয়ে আমি ওখানে যেতাম, একসঙ্গে খাওয়া দাওয়া করতাম। তো আমার বই মধ্যে আমি ব্যক্তি মুজিবকে তুলে ধরছি, সেই জন্য মুজিবের নাম দিয়েছি। তারপরে ব্যাখ্যা আছে আরেকটা বছর তিনি দেশকে কিভাবে তৈরি করলেন। একটা জিনিস, বহু লোক কিন্তু বহু দেশ স্বাধীন করেছে, কিন্তু তৈরি দেশ পেয়েছে। লেনিন তৈরি দেশ পেয়েছে, ইরানের খুমেনি তৈরি দেশ পেয়েছে, মাও সেতুং একটা তৈরি দেশ পেয়েছে, তৈরি দেশ পেয়েছে, কিন্তু বঙ্গবন্ধু একটা বিধ্বস্ত দেশ পেয়েছে।
আমাকে টেলিভিশন মহাপরিচালক করা হলো, আমি যাই দেখেছি মাত্র 10,000 টাকা আছে তহবিলে, ভিক্ষা করে এলাকার কাছ থেকে তহবিল নিয়েছেন। এবং বঙ্গবন্ধু যদি ফিরে না আসতেন এদেশে গৃহযুদ্ধ হতো, এদেশের থেকে ভারতীয় সৈন্য যেত না, এবং এই দেশের লোক 72 সনেই এই যে 1 কোটি লোক আসলো, আরো 1 কোটি দেশের মধ্যে এদের রক্ষা করার জন্য বঙ্গবন্ধু এসে, ওটাই তার প্রধান ভূমিকা, যারা তার সমালোচনা করে। আরেকটা কথা হলে তর্ক করে স্বাধীনতা ঘোষক, এই কথা প্রশ্ন আমি একটু আজকে বলতে চাই, এটা রবীন্দ্রনাথ আলাপ করিনি। ঘোষক কি? মুসলমানরা এখন আছে কিনা নিয়ম জানি না, মুসলমানরা যখন মুসলমান কোন ছেলে বা মেয়ে হলে বাড়ির সামনে গিয়ে আদান দেওয়া হইতো। আমি যখন জন্মগ্রহণ করছিলাম, আমার পিতা ছিলেন আশরাফ আলী, মহিউদ্দিন বেঁচে ছিলেন। লোকে আমাদের যখন জিজ্ঞেস করে তোমার বাবার নাম কি, আমি বলি আমার বাবার নাম মরহুম আশরাফ আলী বা আশরাফ আলী। কেউ কিন্তু আমাকে জিজ্ঞেস করে না তুমি তোমার জন্মের পরে আদান দিয়েছিল কে। এখন আদানকে দিয়েছিল আর জন্মকে দিয়েছিল, এই দুটো নিয়ে এখন টানাপোড়েন চলছে। যাই হোক, মুজিব ভাইকে স্মরণ করি 15ই আগস্টে। তোমরা বঙ্গবন্ধুকে নিয়ে কাঙ্গালি বোধ করো। আরো একটু মজার ব্যাপার আছে, আমাদের ক্ষমতা আসলে হয় এটা, আমাদের যখন ক্ষমতা থাকে না তখন কোথায় থাকেন তারা। যাই হোক, এটা নিয়ে অধিকটা আলোচনা করা, তো আমি তো 7-8 বছরের 70 বছর দিয়ে 17 ঘন্টা শেষ করতে পারবো না, এটা নিয়ে আলোচনা। এখানে আমি বঙ্গবন্ধুকে নয়, আমি আমার মুজিব ভাইকে স্মরণ করছি, আমার পরম আত্মীয় ভাই। ভাই, আপনি 1971 থেকে 2012 এই সময় আমরা কোথায় দাঁড়িয়ে? আমরা দাঁড়িয়ে আছি কি? কোথায় দাঁড়িয়ে বলতে দাঁড়িয়ে আছে, আমরা দাঁড়িয়ে নাই, আমরা তো শুয়ে পড়ছি। আচ্ছা, আজকে সবচেয়ে অদ্ভুত ব্যাপার, সব ব্যাপারে আমি প্রথম। আজকে একটা রিপোর্ট হয়ে গেছে, টেলিভিশন শুনে আসলাম যে পৃথিবীর সবচেয়ে অবাসযোগ্য অর্থাৎ বসবাসের অযোগ্য স্থান হচ্ছে ঢাকা। সবচেয়ে দুর্নীতিপ্রধান দেশ হিসাবে এখন কিছুটা একটু আগাইছে আর কি। আগে যেমন অলিম্পিকে আমাদের খেলোয়াড়রা আগে লাস্ট হতো, এখন শেষের দিকে 2-3 দিনের মধ্যে থাকে। তা এখন আমরা সৌভাগ্যবশত লাস্ট হয়নি, অন্তত লাস্ট না হয়ে লাস্টে আগে ঘরে গেছি। তো সেখানে আমরা কোথায় দাঁড়িয়ে, এটা তো যারা দেশ চালিয়েছেন তারাও জানেন না। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অবস্থা তিনটা যদি আপনাকে আমি জানতে চাই যে তিনটা কি অবস্থায় আছে? অর্থনৈতিক অবস্থা তো ডিরেক্টর পাচ্ছি। এখানে একজন সেদিন বক্তৃতা শুনছিলাম আমি, নাম বলবো না, যে গড়পড়তা আমাদের নাকি গড়পড়তা আয় বৃদ্ধি করেছে, জিডিপি আয় করেছে। তো এটা তো আমরা একটা ঐকিক নিয়ম করতাম যাদবের পাটিগণিতে, ঐকিক নিয়ম ছিল কি, এতজন লোক এতদিন এত ঘন্টা কাজ করিয়া একটু কাজ করলে এতদিন লাগিবে, এতদিন হলে কাজ করলে এতদিন লাগবে, একটা অঙ্ক আছে না। তোমার আয় হলো 10,000 টাকা, আমার আয় হলো 0। আমার দুজনের গড়পড় আয় কত? 5,000। তো আমাদের অর্থনৈতিক গড়পড় আয় বৃদ্ধি হলো এরকম। কিছু লোক কোটি কোটি টাকা বৃদ্ধি করছে, এমন কিভাবে করছে সেটা শুনলাম। এই শোকের দিন হাসি কথা বলা উচিত না, আমি নিজে প্রভাব বনে গেছি। আমি এখানে আসার মানে আগে কিছুক্ষণ আগে এক লোক পটুয়াখালী ইয়ে থেকে ফোন করলো যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ঘরে তালা দিয়ে যাবেন যাওয়ার সময়। তো একজনে ফোন করে বলে যে উনি আরেকটা কথা বলেছিলেন, পুরোটা ছাপা হয় না, বলে কি ঘরে তালা দিয়ে যাবেন, যাওয়ার সময় চাবিটা আমাকে দিয়ে যাবেন। আরেকজন ফোন করে আমাকে বলে যে আচ্ছা, এই কুড়িশালার মতো তালা চাবিয়ে বানানো ম্যানুফ্যাকচারিং কোনো রকম কাউকে বরাদ্দ টরাদ্দ দেওয়ার ব্যাপার আছে। তো এখন এই সরকারের প্রত্যেকটা কথা নিয়ে মানুষ পরিহাস করে। তো সেখানে আমাদের রাজনীতি অবস্থাটা বুঝতে পারছো, যেখানে সরকারের উপরে মানুষ পরিহাস করে।
যেটা করা উচিত না। এটা আসলে এই বাঙালি জাতির একটা বদনাম আছে তো, পরশ্রীকাতর, পরের নিন্দাচর্চাকারী, চর্চাকারী। তো আমরা যাত্রা গেছি পরের নিন্দাকারী। আসলে না, এইসব কথা বলার তো কোনো অর্থ হয় না। তো আমি এই হলো রাজনীতির অবস্থা। আর সামাজিক ব্যবস্থা, রোজ তো পত্রিকা দেখছো মেয়েদের উপর অত্যাচারটা কি হচ্ছে। আমি এটা দাওয়াত পেয়েছি কিছু, এই একটা সেমিনার হবে। অনেকে অবশ্য বলবেন যে আগ্রহ হতো, এখন মিডিয়ার বদলতে আসলে এই বাংলাদেশে আমরা এখনো টিকে আছি, এখনো সহ্য করে আছি, এখন সব কিছু জানতে পারছি এই মিডিয়ার কল্যাণে। সেই জন্য মিডিয়ার উপর সবচেয়ে বেশি খেপা। অথচ তারপরে আরো সমস্যা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার না তত্ত্বাবধায়ক সরকার, এ নিয়ে চলছে রাজনৈতিক বিতর্ক। আমরা মানে এটাই ডক্টর ইউনূস যেন এখন এই সরকারের মনে হচ্ছে মানে জিয়া রহমানের সময় একটা স্লোগান, প্রথম জেনারেশন একটা স্লোগান ছিল, আমাদের এক নম্বর জাতীয় সমস্যা হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ। আর আমাদের দুটা এখন জাতীয় সমস্যা, আর কোনো জাতীয় সমস্যা নাই। একটা হচ্ছে পদ্মা সেতু, আর একটা হচ্ছে ডক্টর ইউনূস। এই দুটো নিয়ে আমরা এত ব্যস্ত আছি, এত বিব্রত আছি, কোথায় কি হলো না হলো সেটা নিয়ে। আর রাস্তাঘাটে হাল অবস্থা অবশ্য বর্তমান আসার পরে উনি রাস্তাঘাটের দিকে মনোযোগ দিয়েছেন। আমি এর আগে বলেছিলাম, ওনাকে বলেছিলাম যে পদ্মা সেতু থাক আগে, এবং আমার তো মনে হয় যে এই বাবুটা ঈদের বাইরে যাওয়ার ধকলটা একটু কম, লম্বা ছুটি এই কারণে। আর মানুষ কিন্তু এই যে উনি যাচ্ছেন কিছু করতে পারেন না, কেউ ঠাট্টা কেউ উপহাস করছে, মানুষ তো তাকে দেখছে যে মানুষ দেখছে, বুঝছে যে সরকার না হলে সরকারের মন্ত্রী কিছু একটা করার চেষ্টা করছেন। মানুষ তো এটা চায়। এই যে আমি এর আগে একটা উদাহরণ বলেছিলাম, 70-এর নির্বাচনের পরে বঙ্গবন্ধু, আমি আগে ভুলে বলেছিলাম নিজম দ্বীপ, আসলে কাঁকড়া দ্বীপ হবে ওটা। আমাকে আমার বন্ধু একজন বন্ধু টেলিফোন করে আমাকে শুদ্ধ করে দিয়েছিলেন, এটা কাঁকড়া দ্বীপ হবে। নিজম দ্বীপ হলো নোয়াখালী হাতের কাছে, আর কাঁকড়া দ্বীপ হলো খুলনার ওখানে। মোকাম্মেল হক ছিলেন তখন ডিসি। বঙ্গবন্ধু সেখানে গেলে খালি হাতে, কিন্তু বঙ্গবন্ধু খালি হাতে আছেন, কিচ্ছু দিতে পারেন না, এক মুঠো চাল দিতে পারেননি, কিন্তু বঙ্গবন্ধু এসেছেন। এটা আমি বলেছিলাম। তো সরকারের যে এই যে মন্ত্রী যারা আছেন, সংসদ সদস্য আছেন, 90% এলাকায় যেতে পারেন, যান না, ফ্ল্যাট নিয়ে ব্যস্ত। আর মন্ত্রিসভা তো এমন সব সদস্য, এক মন্ত্রী বানিয়েছেন কাদের, বঙ্গবন্ধু 70 নির্বাচন সময় এসেছিলেন, বঙ্গবন্ধু সাইনবোর্ড পাল্টিয়ে আসেন, সাইনবোর্ড পাল্টিয়ে এসেছে কি এসে ফেসে হাজিরা মন্ত্রী হয়েছেন। যেমন খালেদা জিয়ার সঙ্গে চায়না সফর করে এসছেন, এসে তোফা দাদাকে চেয়ে বড় আওয়ামী লীগের হয়ে গেছেন। তাই তো দেখছি। তো এই হলো দেশের। আমি অন্য শিরোনামে যাই। আপনি জানেন যে মেডিকেলে যারা ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রী তারা রাজপথে, আপনি জানেন যে সরকার নতুন আইন করেছেন, সেই আইনের কারণে পরিবর্তন নিয়ম করেছেন, সেই নিয়মের কারণে প্রতিবাদ জানাতে তারা রাজপথে, এবং ঈদের আগে, এবং আপনি জানেন এটা নিয়ে রিট হয়েছে। আমি সম্পূর্ণভাবে তাদের সঙ্গে একমত, তাদের প্রতি সহানুভূতিশীল, কারণ আমি নিজে ভুক্তভোগী। আমি প্রত্যেকটা আমি যখন স্কুলে পড়ি, মুসলমান স্কুল চট্টগ্রামে, আমার সঙ্গে ছিলেন, মারা গেছেন, নাম শুনছেন সুলতান আহমদ চৌধুরী, স্পিকার হয়েছিলেন এক সময়। সে ফার্স্ট হতো না, আমি সেকেন্ড, আমি ফার্স্ট হতাম না, সে সেকেন্ড হতো। মেট্রিক পর্যন্ত আমরা কিন্তু ফার্স্ট সেকেন্ড। মেট্রিক পরীক্ষার আগে দিয়ে আমার মেল দিয়ে হলো। আমি শিখবে তখন শিখবেন বললে একটা কথা, আমার মধ্যে শুয়ে লিখতাম, অথবা আমি মুখে বলতাম, একজন লিখতো 104 ডিগ্রি জ্বর, তখন ম্যালেরিয়ার। আমি সেকেন্ড ডিভিশনে পাস করলাম। যদি আমাকে এই পদ্ধতিতে যদি ভর্তির ব্যবস্থা থাকতো তখন, তাহলে তখন হচ্ছে ভর্তি নিয়ে এত কামাগামি ছিল, তাহলে আমি জীবনে কলেজে ভর্তি হতে পারতাম না। তারপরে তোমার তুমি জিপিএ 5 তো 61,000 না 62,000 পাস করেছে, তো তাহলে সিরিয়াল করবো কিভাবে? তার মানে হচ্ছে এর পিছনে নিশ্চয় কোনো উদ্দেশ্য আছে। আমি অনেকে বলে যে দলীয় কোনো ব্যবস্থা আছে,
এখন একটু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই সরকার কোনো যে কোনো কাজ করে, ভালো কাজ করলে সেটার মধ্যে মানুষের দলীয়করণ বন্ধ পায়, খারাপ কাজ করলে দলীয়করণ বন্ধ পায়। সবাই যে খারাপ কাজ করছে তা তো না। এবং কুড়ি বিদ্যুৎ পাচ্ছি, আর সেটার মধ্যে কেন বিদ্যুৎ পাচ্ছি সেটা নিয়ে প্রশ্ন করে, আর বিদ্যুৎ না পাইলে জিজ্ঞেস করে কেন পারলাম। তো এই অবস্থা হচ্ছে। কিন্তু এই ব্যাপারটা আমার কাছে আসলে এটা করার দরকার ঠিক ছিল। তোমার যদি কুয়োর থাকে তুমি দিয়ে আসো না কেন? আর যদি তোমার নিজের লোকের ভাবে, তা পরীক্ষা যখন আমি পরীক্ষাতে বেশি করে নম্বর দিয়ে দিই, তার দেখে তো খাতা দেখতে যাবে না। এটা তো যাই হোক, এই পুরো প্রক্রিয়াটাই আসলে অস্বচ্ছ আর কি। আর যে দেখা যাক, আমি মহামান্য আদালতে এটা আমার মনে হয় মহামান্য আদালতের কিছু কাজ ফিরিয়ে আনা দরকার, যাদের এইসব সম্পর্কে জ্ঞান আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সমান সুযোগ সবাইকে দিতে হবে। সবাই যে সব পরীক্ষা সবসময় ভালো করবে এমন কোনো কথা নেই। এমনই হয়েছে, তুমি জানো না, আমি জানি না, একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা পাস যে অনার্স করো বই করো, বাংলা একটা পরীক্ষা 100 নম্বর পরীক্ষা দিতে হতো। বহু আমার এই জনসন খান শামসুজ্জামান জনসন আগরতলা মামলা আসাম, আতনামুল খান ছোট ভাই চিনে বোধ হয়, ব্রিলিয়েন্ট ছিল, বাংলাদেশ আগরতলা মামলা আসামি ছিলেন। ফার্স্ট হয়েছিল সিএসপিতে, কোয়ালিফাই করলো না, বাংলা ফেল করছিল। সব জায়গায় পাস করলো, বাংলার 3 নম্বর জন্য ফেল করলো। শেষ করি আজকে রাতের মতো। তোমাকে আমি ধন্যবাদ। আর আজকে আসলে এই জাতীয় শোক দিবসে অনেক কথা বলে ফেললাম, যেগুলো বলার কথা ছিল না। কারণ আর আমি তো তোমাকে আগে বলেছি, আমি জাতির নেতা হাতে হারানোর কোনো বেদনা অনুভব করছি না। নেতা গেলে নেতা আসবে, সারা বাংলাদেশে সবার দেশে শেখ মুজিব এসছেন, ভাষণ গেছেন মহাসান মুজিবুর রহমান, ভাষণ বলতেন আমার মুজিবর গেছেন, বঙ্গবন্ধু এসছেন। হয়তো ভবিষ্যতে ওই হিন্দুদের বেদের মধ্যে যুগে যুগে আমি আসি, তো এটা হয়তো আসবে। কিন্তু আমার মুজিব ভাইকে পাবো না, বাংলা মানুষ মুজিব ভাইকে পাবে না। বাংলা মানুষ হয়তো আরো বড় নেতা পাবে, বাংলাদেশে আরো অনেক বড় নেতা জন্মগ্রহণ করবে, অনেক যাদের পিতামহ হয়তো জন্মগ্রহণ করবে, কিন্তু মুজিব ভাই নেতা। কিন্তু একজন মুজিব ভাইয়ের তো মৃত্যু নেই, এটা তো আপনি স্বীকার করেন। মুজিব ভাই একজনই আসে, বাবুজি একজনই আসে, রাইট। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্ত। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।